গুড মর্নিং, আমি সঙ্গীত। আজকে নিয়ে এসে গেছি এরিস লাইফ সায়েন্সের তরফ থেকে যে ওয়ার্ল্ড ক্যান্সার ডে ক্যাম্পেইন চলছে তার সেকেন্ড ভিডিও। আজকে আমি আছি পিয়ারলেস হসপিটালে। আজকে যে ডক্টরটার সাথে আমি মিট করছি রিগার্ডিং ক্যান্সার অ্যাওয়ারনেস, মিথস ক্লিয়ার করা এক্সেট্রা, তিনি হচ্ছেন কলকাতার টপ অঙ্কোলজিস্ট রাজীব ভট্টাচার্য। আচ্ছা, আমাদের এই মেন উদ্দেশ্যটা আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে অবশ্যই আমরা ক্যান্সার নিয়ে একটা অ্যাওয়ারনেস ছড়াচ্ছি যে আর্লি স্টেজ কী কী সিমটমস আসতে পারে, যেহেতু ওই সিমটমসগুলোকে আমরা ক্যাচ করে ওটাকে আমরা একদম শুরু থেকেই এত ওকে বাধা দিতে পারি না ছড়ানো। অ্যান্ড অনেক মিথস ক্লিয়ার করার আছে এইটা নিয়ে, যে ক্যান্সার করলে এইটা করা যাবে না, ক্যান্সার করলে এটা হলে এটা করা যাবে না, এই ব্লা ব্লা দোজ থিংস। এগুলো সব কিছু নিয়ে এরিস লাইফ সায়েন্সের তরফ থেকে আমি আজকে সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি। আসুন দেখা করতে যাই আমাদের আজকের গেস্ট কলকাতার টপ অঙ্কোলজিস্ট রাজীব ভট্টাচার্যের সাথে। আসুন। নমস্কার, আমি অলরেডি বলেছিলাম যে কলকাতার টপ অঙ্কোলজিস্টের সাথে আজকে আমরা দেখা করতে চলেছি। ভিডিওটা হচ্ছে এরিক লাইফ সায়েন্সের তরফ থেকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে ক্যাম্পেইনে আজকে সেকেন্ড ভিডিও। তো আমরা স্যারের কাছে চলে এসেছি, ডক্টর রাজীব ভট্টাচার্য। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম তার আগে আমি আপনাকে বলছিলাম, স্যার আমি আপনার নাম প্রথমবার শুনিনি, সেকেন্ড টাইম শুনেছি। প্রথমবার আমি শুধু শেয়ার করতে চাই, আমার মাদার ইন ল কয়েক মাস আগেই ক্যান্সারের জন্য মারা যান। তো ওনার কোনো সিমটম ওনারা পায়নি। তো আমার মনে হতো, এখনো মনে হয়, যদি 1 মাস আগে বুঝতে পারতাম ওই সিমটমটা ক্যান্সারের, হয়তো উনি আজকে আমাদের মধ্যে থাকতেন। ঠিক আছে, তো বেসিক কনস্টিপেশন হয়েছিল, খিদেটা চলে গেছিল। এবার আমি তখন কি ভাববো অ্যাজ এ স্পোর্টস নিউট্রিশনিস্ট, আমি তো ডক্টর নই, তখন কারো মাথায় ক্যান্সার আসে না স্যার। এখন আমি ভাবতে যে মা একটুখানি তুমি ফাইবার বাড়াতে পারো বা প্রিবায়োটিক প্রোবায়োটিক অ্যাড করো, একটুখানি কাজে দিচ্ছিল, কিন্তু লাস্টের দিকে এটা হচ্ছিল না। তখন আমরা কিছু ডাউট করি, ওটা একদম একদম শেষে এসে একেবারে। সেক্ষেত্রে তখন ওনার কিছু করা হলো স্যার, টেস্ট ফেস্ট করানো হলো, তারপর আমরা পেলাম। তখন আমার একটা বন্ধু আছে পাটুলির দিকে থাকে, তখন আমি আপনার নাম শুনি এবং আপনাকে আমি সার্চ করেছিলাম সেটা। কিন্তু তখন আমাদের পরিস্থিতি এতটা মানে প্রেশার ছিল আমাদের, যে কোথায় যাব, কি করবো, ফার্স্ট টাইম আমাদের ফ্যামিলির মধ্যে এরম হয়েছে। তো আমি সবাইকে বলতে চাই যে 99% লোক জানে না যে সিমটমস কী হয় স্যার। তো কাইন্ডলি প্লিজ যদি বলেন যে স্যার, যে ক্যান্সারের সিমটমস কি হতে পারে। আসলে দেখুন, ক্যান্সার হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত যে কোনো অর্গানেরই কোষ যদি যখন এক্সেসিভ প্রলিফারেট করে তখন সেটাকে থেকে ক্যান্সার হতে পারে। এবারে আমাদের কিছু কিছু অর্গান রয়েছে যেগুলি দৃশ্যত প্রকট, অথবা আমরা নিজেরাই অ্যাসেস করতে পারি। ফর এক্সাম্পল ধরুন যে আমাদের যদি কখনো কোনো রোগ হয় মুখগহ্বরের, অর্থাৎ মুখের ওরাল মিউকোসার মধ্যে যদি ক্যান্সার বা যে কোনো রোগ হয়, আমরা সেটা দেখতে পারি। ঝাল লাগে, ঘা হয়, সেগুলো তাড়াতাড়ি ধরা পড়ে যায়। ধরুন কারোর যদি ব্রেস্টে কোনো লাম্প আসে, সেটা বাইরের দিকে যদি থাকে তাহলে তাড়াতাড়ি ধরা পড়ে যায়। তার কারণ হচ্ছে সেই পেশেন্ট নিজেই হয়তো বুঝতে পারছেন, যখন তারা ড্রেস পরছেন তখন দেখছেন যে তার ব্রেস্টে একটা কিছু লাম্প এসছে। অনেক সময় কিছু কিছু জায়গায় যে ভেতরকার যে অর্গানগুলো, সেখানকার ক্যান্সারও যদি হয়, তখনও সেটা খুব তাড়াতাড়ি জানান দিয়ে দিতে পারে। যেমন ধরা যাক, স্টমাকের মধ্যে ক্যান্সার এমন একটা জায়গায় হলো যেখান থেকে এসোফেগাস মানে ফুড পাইপটা স্টমাকে ঢুকছে, সেইখানটায় টিউমারটা হলো, খেতে কষ্ট হচ্ছে, সাথে সাথে ধরা পড়ে গেল। অর্থাৎ যে এক একটা ক্যান্সারের যে প্রকাশ, সেটা কিন্তু এক এক রকমভাবে হয়, উপসর্গও এক এক রকমভাবে হয়। যেই অ্যানেকডোটটা আপনি বললেন, আপনার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বললেন, আমার পার্সোনালি হচ্ছে গল ব্লাডার ক্যান্সার হয়েছিল। গল ব্লাডার ক্যান্সার হয়েছিল, এবং সেইখান থেকে হয়তো ওনার পেটের মধ্যে জল জমে যাওয়া, এবং পেটে জল জমে যাওয়া থেকে তারপরে একেবারে লাস্ট মোমেন্টে, অর্থাৎ কিনা গল ব্লাডারের ভেতরে যখন ক্যান্সারটা ডেভেলপ করছে, গল ব্লাডার আপনারা জানেন এটা একটা ভেস্টিজিয়াল অর্গান, অর্থাৎ কিনা এটা নিজস্ব কোনো ফাংশন নেই। কাজেই সেইখানে সেরকম জায়গায় যদি কোনো রকম ক্যান্সার ডেভেলপ করে, তাহলে সেটা তো কোনো ফাংশনের সাথে ইন্টারফেয়ার করছে না, কাজেই সেটা কোনো উপসর্গও তৈরি করবে না। এবং তখন কি হবে, রোগটা বাড়তে বাড়তে যখন পেটের মধ্যে জল জমতে শুরু করে দিচ্ছে, অথবা পেটের ভেতরে যে পর্দা রয়েছে, যেগুলোকে আমরা পেরিটোনিয়াম বলি, সেখানে ক্যান্সারের ডিপোজিট হতে হতে যখন এমন একটা সিচুয়েশন হলো যে স্টুলটা আর পাস করতে পারছে না, অর্থাৎ কিনা কনস্টিপেশন হচ্ছে, তখন আপনি একদম শেষ অবস্থায় গিয়ে আপনারা জানতে পারছেন। এবং গল ব্লাডারের কথাটা যে বললেন, গল ব্লাডার ক্যান্সারেরটা হচ্ছে এই জন্যই নটোরিয়াস, যেটা আর্লি স্টেজে ধরা পড়ে না।
বেশ কিছু ক্যান্সার আছে, যেমন গল ব্লাডার ক্যান্সার, যেমন প্যানক্রিয়াটিক ক্যান্সার, কিছু কিছু ক্ষেত্রে ওভারির ক্যান্সার। এই ক্যান্সারগুলো আর্লি স্টেজে ধরা পড়ে না, কারণ এগুলো ইউজুয়ালি কোনো উপসর্গ দেয় না, অথবা যদি উপসর্গ দেয়ও, যেমন ওভারির ক্যান্সার কিছু কিছু উপসর্গ দেয় অনেক দিন ধরে, যেমন আর্লি স্টেজে একটা গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হয়, একটা হজম হয় না। কিন্তু একটা মানুষ, আপনি ভাবুন তো, কত মানুষের মধ্যেই তো হজমের সমস্যা রয়েছে, অম্বল অজীর্ণ সমস্যা রয়েছে। কটা লোকই বা অনকোলজিস্টের কথা ভাবেন বা ক্যান্সারের কথা ভাবেন? আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা এমবিবিএস করছি, সেই সময় আমাদেরকে বিভিন্ন উপসর্গ দেখে তার রোগগুলোর ডায়াগনোসিস বলতে হতো পরীক্ষার সময়। তখন আমরা মনে রাখতাম এরকমভাবে যে সবার প্রথমে ইনফেকশন, তারপরে হয়তো কোনো আঘাত, এবং সবার শেষে আমাদের লিস্টে থাকতো ক্যান্সার। আমরা মনে করতাম যে ক্যান্সারটা সব থেকে রেয়ার, সেই জন্য সবার লাস্টে সেই কথাটা বলতাম স্যাররা যখন প্রশ্ন করতেন। কিন্তু এখন ব্যাপারটা উল্টে গেছে। আপনাকে এরকমভাবে ভাবতে হবে যে প্রথম কথা, ক্যান্সার আর অতটা রেয়ার রোগ নয়, এবং দ্বিতীয়ত যে ক্যান্সারটা সবথেকে ভয়ঙ্কর রোগ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কাজেই আপনাকে প্রথমেই যখনই কোনো উপসর্গ ভাবছেন এবং যখনই আপনার মাথায় আসছে যেটা ক্যান্সার, যদি 1%ও আপনার চিন্তা আসে যেটা ক্যান্সার নয়, তো তাহলে কিন্তু প্রথমে ক্যান্সারটাকে রুল আউট করে নেওয়া উচিত। কারণ ভয়ঙ্কর রোগটা আপনি রুল আউট করে নিন, বাকি রোগগুলো যেগুলো কম ভয়ঙ্কর সেগুলো ট্রিটমেন্ট করার আপনি সময় পেয়ে যাবেন। আমি আমার এই ভিডিওটা আমি কিছু আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আপনাকে প্রশ্ন করব। নিশ্চয়ই নিশ্চয়ই। বায়োপসির নামটা আমি শুনেছিলাম, আমার ফ্যামিলিও শুনেছিল, বায়োপসি ক্যান্সার রিলেটেড। এবার যখনই আমাদেরকে টাটা মেডিকেল বলেছিল যে এফএনএসি করতে, আমি ঠিক ভুল বলছি কিনা, এফএনএসি করতে, তখন আমরা খুশি হয়ে গেছিলাম। আমি তখন কি ভেবেছিলাম, ও বায়োপসি দেয়নি, এফএনএসি দিয়েছে, তার মানে হয়তো এটা ক্যান্সার নয়। স্যার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বায়োপসি অ্যান্ড এফএনএসি? হ্যাঁ, দেখুন, এফএনএসি মানে হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এখানে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে ফাইন নিডল, অর্থাৎ কি না, একটা সরু সূচের মাধ্যমে এই পরীক্ষাটা করা হবে। বায়োপসির ক্ষেত্রে একটি মোটা সূচ, মোটা নিডলের মধ্যে দিয়ে, থিক নিডল দিয়ে বায়োপসি করা হয়। তাতে কি হয়, যেই টিউমারের মধ্যে ওই নিডলটা ঢুকছে, সেই টিউমারের একটা অংশ বেরিয়ে আসে। এর ফলে বেশি পরিমাণ টিউমার শরীরে আমরা অ্যাকোয়ার করতে পারি। যখন আমরা একটা সরু ছুঁচ বা ফাইন নিডল দিয়ে যখন সেই একই জিনিসটা করছি, সেই সময় আমরা, যেহেতু নিডলটা অত্যন্ত থিন, সেই কারণে ওই টিউমারের ভেতরকার রসটা বেরিয়ে আসছে, এক্স্যাক্ট টিউমারটা আমরা কিন্তু জানতে পারছি না। এফএনএসির আমার প্র্যাকটিসে এফএনএসির রোল ভীষণ কম, খুব অল্প ক্ষেত্রেই আমরা এফএনএসি করাই। তার কারণ হচ্ছে এফএনএসিতে শুধুমাত্র বলে দেয় যে হ্যাঁ, এর মধ্যে এই যে রসটা বেরোলো, সেই রসের মধ্যে ক্যান্সার সেলস রয়েছে কিনা। কিছু কিছু ক্ষেত্রে তার থেকে বেশি ইনফরমেশন পাওয়া যায় সত্যি, কিন্তু মানে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন কিন্তু আমরা এফএনএসি থেকে পাই না। তার জন্য যেটা করা দরকার, ওই কোর বায়োপসি বা বায়োপসি, বিভিন্ন রকমভাবে বায়োপসি করা যেতে পারে। মানে আমার যে টিউমারটা রয়েছে, যেটাকে আমি ক্যান্সার বলে সন্দেহ করছি, সেই টিউমারের একটা পিস আমার চাই, এবং সেই পিস থেকে আমরা পরিষ্কারভাবে আর্কিটেকচার, যে টিস্যুর যে আর্কিটেকচারটা, সেটা জানতে পারবো। সেখান থেকে কী ধরনের ক্যান্সার জানতে পারবো, কোন গ্রেডের ক্যান্সার জানতে পারবো, এবং তার থেকে আমরা বিভিন্ন জেনেটিক টেস্টিং করতে পারবো, এবং জেনেটিক টেস্টিং করে জানতে পারবো যে এই যে ক্যান্সারটা আছে, সেই ক্যান্সারটার চরিত্রটা কি, এটা খুব তাড়াতাড়ি বাড়বে নাকি আসতে পারবে, এর কোনো স্পেসিফিক মিউটেশন কি আছে যেটাকে আমরা টার্গেট করতে পারবো, এই টিউমারটা বা এই ক্যান্সারটাকে ইমিউনোথেরাপি দিলে ভালো রেসপন্স করবে। এই সমস্ত ইনফরমেশন শুধুমাত্র বায়োপসি থেকে পাওয়া সম্ভব, এফএনএসি থেকে পাওয়া সম্ভব নয়। এফএনএসি আমরা কখন করি, যখন ধরুন ফর এক্সাম্পল কোনো একটা জায়গায় অলরেডি আমরা ডায়াগনোসিস হয়ে গেছে, একটা অন্য জায়গায় আমরা স্পট পাচ্ছি এবং সেটাকে আমরা সন্দেহ করছি মেটাস্টেসিস, তখন সেখান থেকে আমরা এফএনএসি করি। কারণ আমাদের নতুন কিছু জানার নেই, আমরা অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে, আমরা এই নতুন জায়গাটায় সরু ছুঁচ ফুটিয়ে দেখবো যাতে পেশেন্টেরও কষ্টটা কম হয়, যাতে মোটা নিডল না ঢোকে, জানবো যে এটা ওখান থেকে ছড়িয়েছে কিনা। ওখানে আমার শুধুমাত্র ক্যান্সার সেলস ওই এফএনএসির মধ্যে পেলেই হবে। তো সেই জন্য আমরা কিন্তু এফএনএসিকে প্রাইমারি ডায়াগনস্টিক টুল হিসাবে কখনোই ইউজ করি না। ওকে, থ্যাংক ইউ। ঠিক চলছে তো? আমি চাই তুমি একটা বিটিএস এর জন্য নিজের মোবাইলতে একটা টুক করে তুলে নাও, আমি জাস্ট আমার ইনস্টাগ্রামে দিয়ে দেবো। স্যার, আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, স্যার, বায়োপসি করলে কি ক্যান্সারেরটা ছড়াতে আরও বেশি পারে? এটা কি মিথ না সত্যি কথা? এটা 90% মিথ, 10% কি কয়েকটা ম্যালিগনেন্সি রয়েছে যেখানে ডাইরেক্টলি সেখান থেকে বায়োপসি আমরা করি না, যেমন গল ব্লাডারটাই একটা। গল ব্লাডারের ক্ষেত্রে যে বা বাচ্চাদের মধ্যে উইলমস টিউমার নামে এক ধরনের কিডনি টিউমার হয়, এই সমস্ত একটু ডিপ যেই সমস্ত জায়গা রয়েছে, সেখানে শুধুমাত্র ওইটুকু জায়গার মধ্যেই যদি
ক্যান্সারটা থাকে, আমি গল ব্লাডারের এক্সাম্পলটাই দিই যেহেতু ওটা আপনার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো গল ব্লাডারের মধ্যে যদি আমি একটা সিটি স্ক্যান করে দেখলাম যে গল ব্লাডারে একটা থিকেনিং রয়েছে এবং আর কোথাও কিছু নেই, তখন আমি যদি একটা এফএনএসি বা একটা বায়োপসি আমি যদি করি ওই জায়গা থেকে, তাহলে যেটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে যে ওই যে ট্র্যাকটা যে তৈরি হলো, যে টানেলটা তৈরি হলো যার মধ্যে দিয়ে নিডলটা গেল, সেই নিডলটা যখন বেরিয়ে আসবে তখন একটু ক্যান্সারের সেল ওই ট্র্যাক্টের মধ্যে পড়তে পারে এবং পড়লে ফেলে ওই ট্র্যাক্টের মধ্যে একটা মেটাস্টেসিস হতে পারে, এটাকে বলা হয় পোর্ট মেটাস্টেসিস। কেমন? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, যেমন ধরুন ব্রেস্টে, যেমন ধরুন বা লাঙে বা অন্য ম্যাক্সিমাম জায়গায়, যেটা বললাম 90% ক্ষেত্রে যদি আর্লি স্টেজেও ধরা পড়ে তাহলেও কিন্তু বায়োপসি থেকে ছড়ানোর কোনো সম্ভাবনা থাকে না। তাহলে এই মিথটা তৈরি হলো কি করে, তাই না? মানে কোথাও না কোথাও একটু আগুন না জ্বললে তো ধোঁয়া তো তৈরি হবে না। অ্যাকচুয়ালি যেটা আগেকার দিনে যেটা হতো সেটা হচ্ছে যে পেশেন্টরা আর্লি স্টেজে ধরা পড়লেন, একটু আগের প্রশ্নের উত্তরই আমি বললাম যে আর্লি স্টেজে ধরা পড়ছে না। ধরুন ফর এক্সাম্পল একটা ওভারিতে একটা টিউমার রয়েছে এবং পেশেন্টের পেটে জল জমতে শুরু করছে বা অল্প অল্প আসছে, তখন ওই ওভারিটার মধ্যে কি করা হলো, একটা বায়োপসি বা এফএনএসি করা হলো এবং রিপোর্টটা আসতে ততদিন আগে কিছু, আমরা এখন যেমন 3-4 দিনের মধ্যে বায়োপসি রিপোর্ট পেয়ে যাই, সেই সময় 14-15 দিন করে লাগতো। এই 14-15 দিনের মধ্যে অলরেডি পেশেন্টের কিন্তু মেটাস্টেসিস হয়ে রয়েছে কিন্তু সেটা জানা ছিল না। রিপোর্টটা এলো, রিপোর্ট আসার পরে ডাক্তারবাবু বললো হয়তো বায়োপসিতে ক্যান্সার আছে, আপনি একটা সিটি স্ক্যান করান। যখন সিটি স্ক্যান করা হলো তখন দেখা গেল মেটাস্টেসিস হয়ে গেছে। ওকে, অ্যাকচুয়ালি মেটাস্টেসিসটা আগে থেকেই হয়েছিল এবং তারপরে বায়োপসিটা হয়েছে, কিন্তু যেহেতু বায়োপসিটার রিপোর্টটা আপনি আগে পাচ্ছেন এবং তার কিছুদিন পরে সিটি স্ক্যানের রিপোর্টটা পাচ্ছেন, আপনি একটা 2-4 করার চেষ্টা করছেন, মনে হচ্ছে যেন অ্যাজ ইফ ওই বায়োপসিটা করার জন্যই রোগটা ছড়িয়েছে। তো ওভারির ক্ষেত্রেও কিন্তু আমরা প্রথমে যদি দেখা যায় যে ওভারিতে একটা টিউমার রয়েছে, আমরা রেডিওলজিক্যাল সাসপিশন যদি থাকে, ওভারি বলুন গল ব্লাডার বলুন, রেডিওলজিক্যালি দেখেই যদি আমাদের মনে হয় যে হ্যাঁ এইটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো রকম, আমরা কিন্তু বায়োপসির দিকে যাই না। ওভারির ক্ষেত্রে আমরা কি করি, আমরা ডাইরেক্টলি অপারেশন করে নিই এবং একজন গাইনোকোলজিক্যাল অনকোলজিস্ট তিনি খুব ভালোভাবেই জেনে নিতে পারেন যে এই যে ওভারির মধ্যে যে মাসটা রয়েছে এই মাসটা অ্যাকচুয়ালি কি ক্যান্সারাস না নন ক্যান্সারাস বা কী ধরনের ক্যান্সার, এই সব কিছুই ক্লিনিক্যালি এবং বিভিন্ন টেস্টের মাধ্যমে কিন্তু জানতে পারা যায়। ওকে, তো সেই অনুযায়ী আমরা কিন্তু চিকিৎসা করি। কাজেই সব ক্ষেত্রেই যে আমরা ব্ল্যাঙ্কেট বায়োপসি করতেই হবে ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য তাও কিন্তু নয়। বায়োপসিটা আমরা পেয়ে যাই যে সার্জারি করে পুরো জিনিসটা যখন বের হয়ে যায় তখন কিন্তু আমরা সেই বায়োপসি রিপোর্টটা দেখতে পারি। এছাড়া আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ইন্ট্রা অপারেটিভ বায়োপসি হয়, যেটাকে বলা হয় ফ্রোজেন সেকশন। অর্থাৎ যখন অপারেশন করা হচ্ছে সেই অপারেশনের সময় ডাক্তারবাবুর মনে হলো যে না এই গলব্লাডারে ধরা যাক গলব্লাডার স্টোন আছে, গলব্লাডার স্টোনের অপারেশন একরকম হয়, গলব্লাডার ক্যান্সারের অপারেশন একরকম হয়। গলব্লাডার স্টোনটা বার করতে গিয়ে ডাক্তারবাবু মনে হলো না এখানে তো আমার মনে হচ্ছে যে এটা ক্যান্সার হতে পারে। সেম জিনিস আমার মায়ের সাথে হয়েছে, রাইট, সেম জিনিস। আইডিয়ালি তখন কি করা উচিত, এমন যদি বেসিক্যালি এই যে ফ্রোজেন সেকশনের ব্যবস্থাটা এটা সমস্ত জায়গায় তো থাকে না, এটা একটু অ্যাডভান্সড লেভেলে যেখানে ওটি আছে, একটু বড় হাসপাতালের ওটিগুলোতে কিন্তু ফ্রোজেন সেকশন থাকে, তারা সাথে সাথে সেই ডাক্তারবাবু ফ্রোজেন সেকশনে পাঠিয়ে দেবেন এবং তখনই জানতে পারা যাবে যে ওখানে ক্যান্সারের সেলস আছে কি না। এবং সাথে সাথে যখনই প্যাথোলজিস্ট উইদিন হাফ অ্যান আওয়ার, তখনই কিন্তু পেশেন্ট ওটি টেবিলেই আছে, উইদিন হাফ অ্যান আওয়ার রিপোর্টটা ফেরত পাঠিয়ে দিল ওটিতে এবং ডাক্তারবাবুরা জেনে নিলেন যে ওটা ক্যান্সার কি ক্যান্সার নয়। ক্যান্সার যদি হয় তাহলে যে র্যাডিক্যাল সার্জারি, সেই র্যাডিক্যাল সার্জারিটা তখন করতে হবে, অর্থাৎ কিনা গল ব্লাডারটাকেও কাটতে হবে, তার আশেপাশের যে লিম্ফ নোডসগুলো গ্ল্যান্ডগুলো আছে সেগুলোকে কাটতে হবে, লিভারের একটা পার্ট একটু চেঁচে বার করতে হবে, এটাকে বলা হয় র্যাডিক্যাল সার্জারি। যদি সেই ডাক্তার বা আমাদের এখানে যেমন হয় যে কোনো জেনারেল সার্জন যদি ল্যাবকলি করতে গিয়ে সন্দেহ হলো বা ফ্রোজেন সেকশনে পাঠানোর পরে বায়োপসিতে পজিটিভ কিছু এলো, তখন সাথে সাথে আমাদের যিনি জিআই সার্জন বা অনকো সার্জন আছেন তাকে ওনারা ডেকে নেন, তখন তারা ওই সিটিংয়েই ওই সময়ই কিন্তু পুরো সার্জারিটা কমপ্লিট করেন। আর যদি আপনি সার্জারিটা কমপ্লিট না হয় তাহলে আবার যখন বায়োপসি নিয়ে আমার মতো অনকোলজিস্টের কাছে আসবেন আমরা বলবো যে না আপনাকে সার্জারিটা কমপ্লিট করতে হবে, কারণ রোগ সারানোর সেটাই একমাত্র উপায়। স্যার ক্যান্সারের কটা স্টেজ হয়, এরকম কিছু আছে স্পেসিফিক? সলিড ক্যান্সার কি করে ডিফাইন করব এটা 1 2 3 4 5 6? ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। দেখুন এই যে স্টেজ যেটা আমরা বলি, যেটা তথাকথিতভাবে বা প্রচলিতভাবে আমরা যে স্টেজের কথাটা বলি, এটা কিন্তু শুধুমাত্র সলিড অর্গানের ক্যান্সারেই আমরা প্রয়োগ করি।
আমরা লিকুইড ক্যান্সার বা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি এরকমভাবে কাজ করে না। ওকে, কিছুটা বলতে গেলে লিম্ফোমা বা মায়োলোমা এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই প্রথাগত স্টেজিংটা কাজ করে না। এই এজেসিসি নামে একটা আমেরিকান কনসার্ন আছে, তারা মূলত এটা করে। এই খুব মানে সাধারণ মানুষের জন্য যদি বলি তাহলে মূলত 4টে স্টেজ হয়। ওকে, স্টেজ ওয়ান ধরা যাক যেই অর্গানটার মধ্যে রয়েছে, আমি গল ব্লাডার দিয়েই বলি পুরো এক্সাম্পলটা, তাহলে সুবিধা হবে। ধরুন গল ব্লাডারের গায়ের মধ্যেই ওই টিউমারটা রয়েছে এবং একদম ছোট অবস্থায় আছে, ইউজুয়ালি সেটাকে আমরা বলি স্টেজ ওয়ান। যদি দেখা যায় যে ওই গল ব্লাডারের মধ্যেই রয়েছে কিন্তু বেশ অনেকটা বড়, কিন্তু গল ব্লাডারের বাইরে ছড়ায়নি, তখন হচ্ছে স্টেজ টু। মনে রাখতে হবে যে স্টেজ ওয়ান এবং স্টেজ টুর ক্ষেত্রে শুধুমাত্র অপারেশন করেই কিন্তু গল ব্লাডার ক্যান্সারটাকে সারিয়ে দেওয়া যায়, যেহেতু গল ব্লাডারের বাইরে ছড়ায়নি। শুধু গল ব্লাডারের ক্ষেত্রে, অন্য ক্যান্সারের ক্ষেত্রে বলছি না। কিন্তু যদি গল ব্লাডারের বাইরে যদি রোগটা ছড়িয়ে গিয়ে থাকে, তার আশেপাশে এলাকায় যদি ছড়িয়ে গিয়ে থাকে, তার আশেপাশে যে নোডগুলো আছে সেগুলোর মধ্যে যদি গিয়ে ছড়িয়ে থাকে, তাহলে মোটামুটিভাবে স্টেজ থ্রি। আর যদি ব্লাডের মধ্যে দিয়ে শরীরের বিভিন্ন অংশে যদি ছড়িয়ে গিয়ে থাকে, হঠাৎ করে দেখা গেলো লাংসে আছে অথবা পেটের মধ্যে জল জমে যাচ্ছে বা লিভারে চলে গেছে, তখন সেটাকে আমরা বলবো স্টেজ ফোর। আমার ক্ষেত্রে স্টেজ 4 ধরা পড়েছিল, যেটা আমার সন্দেহ হচ্ছিল আপনি যখন স্টেজ 4 ধরা পড়েছিল। স্যার, অনেকেই বলেছিল যে গল ব্লাডার ক্যান্সার ঠিক হতে পারে না, এটা কি সত্যি কথা? আর্লি স্টেজে যেটা বললাম, যদি Stage ধরুন one আর স্টেজ ওয়ান এবং স্টেজ টু যদি হয়, গল ব্লাডার ক্যান্সারে আমি একটা কথা জাস্ট একটু মডিফাই করে নিচ্ছি, সেটা হচ্ছে গল ব্লাডার ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, এই ক্যান্সারগুলো খুব অ্যাগ্রেসিভ, তো সেই কারণে আমরা আর্লি স্টেজেও আফটার অপারেশন কেমোথেরাপি দিই, যাতে এটা রোগটা ফিরে না আসে। ইউজুয়ালি স্টেজ ওয়ান এবং স্টেজ টু গল ব্লাডার ক্যান্সারটা সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হয়, কিন্তু স্টেজ থ্রি অনওয়ার্ডস এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। স্টেজ ফোর যে কোনো সলিড ক্যান্সারের অলমোস্ট 95% ক্ষেত্রে স্টেজ ফোরকে আমরা সারিয়ে তুলতে পারি না, অর্থাৎ কিওর করতে পারি না, কিন্তু ডিজিজটাকে কন্ট্রোল করতে পারি এবং আমরা কিন্তু পেশেন্টদের একটা লং লাইফ দিতে পারি, সেটা কিন্তু করা সম্ভব ইভেন ইন স্টেজ ফোর ক্যান্সার। এখন নতুন নতুন কিছু টার্গেটেড থেরাপি আসছে, যার ফলে কিন্তু ইভেন স্টেজ ফোর ক্যান্সারের পেশেন্টদেরও বহুদিন পর্যন্ত আয়ু বেড়ে যাচ্ছে, এমনকি 5 বছর 6 বছর 10 বছর অব্দি আয়ু বাড়ছে, যেটা কিছুদিন আগে পর্যন্ত চিন্তা করা যেত না। আচ্ছা স্যার, আমাদের 2025-এ আমাদের হ্যাবিট খুবই খারাপ, ঠিক আছে, পার্টি স্মোক এভরিথিং। তো সেক্ষেত্রে আপনি এটাও হয়েছে, অনেক ফিল্ম দেখেছি আমরা, এখানে দেখা গেছে যে ক্যান্সার হয়েছে, সে ডক্টরকে বলছে কাঁদতে কাঁদতে যে জীবনে মদকে হাত লাগায়নি, স্মোক করিনি, তবুও আমার ক্যান্সার হয়ে গেল। বাকি জনরা বলছে যে যদি ক্যান্সারকে নিজের লাইফের আশেপাশে না আসতে চাও, রিমুভ অল দোজ থিংস। তো আপনি কি করে ডিফাইন করবেন স্যার? আমি যদি বলি যে আমি হাত লাগাইনি, আমার কি ক্যান্সার হতে পারে না? এটা মিথ আছে একটা, ছোট্ট করে বড় করে হোয়াট এভার স্যার, প্লিজ যদি 2-3 মিনিট একটু এক্সপ্লেন করেন। আমার ওই একটা আমার খুব প্রিয় একটা সিনেমা আছে কুইন, দেখেছেন তো? কুইন খুবই ভালো সিনেমা। সেখানে একটা যে হিরোইন কঙ্গনা রানাওয়াত ছিল, সে একটা জায়গায় দুঃখ করে বলছে যে তার এক আঙ্কেলজি, তিনি কোনোদিন স্মোকও করেননি, কোনোদিন মদও খাননি, কিন্তু তা সত্ত্বেও তার ক্যান্সার হয়ে গেল। ইসে আচ্ছা হতো ও পিলেতে। অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে একটা ফ্যালাসি। এই ফ্যালাসিটা হচ্ছে যে এই ক্যান্সারটা যে বেসিক্যালি ক্যান্সার হচ্ছে একটা জেনেটিক রোগ। ক্যান্সার জেনেটিক রোগ? হ্যাঁ, জেনেটিক রোগ। এই আপনার যে এক্সপ্রেশনটা আমি পেলাম, ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট বিটুইন টু থিংস। ওয়ান ইজ জেনেটিক ডিজিজ, আর একটা হচ্ছে হেরিডিটারি ডিজিজ। এই দুটো কিন্তু এক নয়। আচ্ছা, ডিফারেন্স আছে, রাইট। মানে আপনার শরীরের ভেতরে সেল আছে, সেলের ভেতরে ডিএনএ আছে, জিন আছে। তো জিন যদি থাকে, তার সেখানকার সেই জিনের মিউটেশনের জন্য যদি কোনো ডিজিজ হয়, তাহলে সেটা ইজ এ জেনেটিক ডিজিজ। তো ক্যান্সার 100% ইজ এ জেনেটিক ডিজিজ। এবার এই জেনেটিক ডিজিজটা হেরিডিটারিলি অর্থাৎ বংশগতভাবে ট্রান্সমিটেড হতেও পারে, নাও হতে পারে। ইউজুয়ালি দেখা গিয়েছে 10-15% ক্যান্সার হচ্ছে হেরিডিটারি, বাকি 80-85% ক্যান্সার হচ্ছে স্পোরাডিক, বা সেগুলো আপনার নিজের লাইফ টাইমে আপনি অ্যাকোয়ার করেছেন সেই মিউটেশনগুলো। ফর এক্সাম্পল, সবথেকে ভালো এক্সাম্পল এক্ষেত্রে বলবো লাং ক্যান্সার। খুব সহজ বোঝা। আপনি স্মোক করছেন, কেমন? আপনি একটা টাইমে লেটসে
প্রচুর স্মোকিং করেছেন, 20 বছর ধরে 15-20 বছর ধরে স্মোক করছেন। স্মোক করার ফলে কি হচ্ছে, আপনার যে সিগারেট স্মোক আছে তার মধ্যে প্রচুর কেমিক্যালস আছে, অলমোস্ট অ্যাবাভ 100 কেমিক্যালস আছে, যারা কিন্তু এই সেলের শরীরের ভেতরে ঢুকে সেলের সাথে ইন্টারাক্ট করে জিন মিউটেশন করতে পারে এবং মাল্টিপল মিউটেশনস করতে পারে। আপনি যদি 100টা মিউটেশনস করেন, তার মধ্যে 25-30টা তো খারাপ মিউটেশন বেরোতেই পারে, সেখান থেকে আস্তে আস্তে ক্যান্সারে যেতে পারে। কিন্তু প্রচুর লোক আছে, আমারই আত্মীয় পরিজনের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে আছে, যারা বহুদিন ধরে স্মোক করছে, কিন্তু তাদের কোনো ক্যান্সার হওয়ার, প্রায় 80 বছর বয়স অবধি অন্য কারণে মারা গেলেন, কিন্তু ক্যান্সার তার হয়নি। ইটস জাস্ট এ চান্স। তার মানে হচ্ছে যে ওই যে জিন মিউটেশনটা, ক্যান্সার কজিং জিন মিউটেশনটা হওয়ার কথা ছিল, সেই মিউটেশনটা হয়নি। কিন্তু আরেকটা লোক আছে যে স্মোক কোনোদিন করেনি এবং তার হঠাৎ করে লাং ক্যান্সার ধরা পড়লো, এবং সে সত্যিই খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া স্বাভাবিক যে আমি এত কোনো কিছুই করলাম না। তো এক্ষেত্রে ওই যে জিন মিউটেশনটা, এক্ষেত্রে শুধুমাত্র একটা বা দুটো জিন মিউটেশন হয়েছে হয়তো, এবং সেটা একটা আরবিটারি বা অ্যাক্সিডেন্টাল জিন মিউটেশন, যেটা স্পন্টেনিয়াসলি অকারণে হয়েছে। ইটস জাস্ট লাক, ব্যাড লাক। এইবার আপনি যদি দেখেন যে একজন নন স্মোকার, যদি 100 জন নন স্মোকার থাকে, তাদের মধ্যে হয়তো 5 জনের লাং ক্যান্সার হয়েছে। এই স্ট্যাটিস্টিক্সটা আমি বলে নিচ্ছি জাস্ট ফর এক্সাম্পল, নট দি অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স। ধরা যাক 100 জন নন স্মোকার, 100 জন স্মোকার। 100 জন নন স্মোকারের মধ্যে 5 জনের লাং ক্যান্সার হচ্ছে, আর 100 জন স্মোকারের মধ্যে 75 জনের লাং ক্যান্সার হচ্ছে, বা ইভেন লেস 50 জনের লাং ক্যান্সার হচ্ছে। তাহলে আমাদেরকে বলতেই হবে, বাই স্ট্যাটিস্টিক্যালি আমাদের বলতে হবে যে ওই স্মোকিংয়ের জন্যেই লাং ক্যান্সারটা হয়েছে। কাজেই, এবং এটা প্রমাণিত সত্য যে স্মোকিংয়ের সাথে লাং ক্যান্সারের প্রচণ্ড শক্ত মানে স্ট্রং অ্যাসোসিয়েশন রয়েছে, এবং এটার কজ। তো সেই জন্য আমরা এটা বলতে পারবো না কখনোই যে মানে এই যে লাইফস্টাইল, যেই চেঞ্জেসগুলো আমরা নিজেদের, স্পেশালি মোস্টলি ওয়েস্টার্ন বলুন বা এখনকার যে লাইফস্টাইলটা, যেটা এখন দ্রুত লয়ের যে লাইফস্টাইলটা, সেটার জন্য কিন্তু ক্যান্সারটা যে আপনারা বেশি বেশি দেখতে পাচ্ছেন, তার মাল্টিপল কারণ আছে। তো তার মধ্যে একটা হচ্ছে কিন্তু এই যে আন্ধাধুন লাইফস্টাইল, যেটা আমরা এখন দেখছি। আচ্ছা স্যার, যদি ডুজ আর ডোন্টস এর মধ্যে কিছু আপনি বলেন। ডুজ অ্যান্ড ডোন্টস অর্থাৎ কিনা, যেমন ধরুন হেলদি লাইফস্টাইল, আপনি নিজেও নিউট্রিশনে কাজ করেছেন, আপনি নিজেও একজন ফিটনেস ইন্ডাস্ট্রির সাথে জড়িত, আপনি আমার থেকেও ভালো জানেন যে হাউ টু স্টে ফিট অ্যান্ড হাউ টু হ্যাভ আ হেলদি লাইফস্টাইল। একটা কথা মনে রাখতে হবে যে এই কাজটা করলে ক্যান্সার থেকে আমি বেঁচে থাকবো, এরকম হয় না। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আপনি বলবেন যে আমি যদি বলি যে আমার 6 প্যাকস অ্যাপস চাই, আমি বাকি জায়গায় আমার ফ্যাট থাকুক, অসুবিধা নেই, আমার শুধু 6 প্যাকস অ্যাপস চাই, সম্ভব কি সেটা? কোনোদিনই সম্ভব নয়, কারণ আপনাকে ফ্যাট লস করতে হবে, না হলে আপনার অ্যাপস কখনো দেখাই যাবে না, তাই তো? দ্যাটস আ নর্মাল থিং। তো এইরকমই যে আমি এই হলুদ খেলাম, আমার ক্যান্সার হবে না, বা আমি আদা খেলাম, আমার ব্রেস্ট ক্যান্সার হবে না, এটা কমপ্লিট মিথ। আপনাকে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, এবং যেটা দেখা গিয়েছে যে যেমন ধরুন যে ভালো খাবার, যেমন ব্রাউন রাইস বলুন, ব্রকলি বলুন, নাটস বলুন, যেগুলো আপনারাও বলে থাকেন। আপনারা তো কখনো আপনার যে যখন ক্লায়েন্টকে আপনি একটা ডায়েট দিচ্ছেন, তখন তো আপনি কখনো কি ভাবেন যে না, একে আমি ক্যান্সারের থেকে প্রোটেক্ট করে রাখবো? তা নয়, ইউ ওয়ান্ট টু গিভ হিম আ হেলদি ডায়েট, এবং সেই হেলদি ডায়েটই কিন্তু ক্যান্সারের থেকে প্রিভেন্ট করে রাখতে সাহায্য করে। নর্মাল যেমন প্রসেস ফুড আপনি খাবেন না, এটা তো আমরা জানি, ভাজাভুজি আপনি খাবেন না, আমরা এগুলো জানি। তো এই ভালো খাবারটাকে মেনটেন করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি কোলন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এই বিভিন্ন রকমের ক্যান্সারের থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন। এটা প্রমাণিত সত্য, এটা ট্রায়ালের মাধ্যমে এসছে, ইটস নট যে আমার ওপিনিয়ন, ইটস নট লাইক দ্যাট। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে একটা অ্যাক্টিভ লাইফস্টাইল আপনাকে মেনটেন করতে হবে। অর্থাৎ কিনা আপনি কিছুদিন আগেই একটা বিরাট বড় একটা ট্রায়াল হয়েছিল ইউকেতে, যেখানে বলা হয়েছিল যে উইকলি যদি 150 মিনিটসের আপনি একটা মডারেট এক্সারসাইজ করেন, অথবা 75 মিনিটসের একটু স্ট্রেনুয়াস এক্সারসাইজ করেন, ধরুন 75 মিনিটস ওভার উইক আপনি ওয়েট লিফটিং করলেন, বা আপনি একটু ব্রিস্ক রানিং করলেন, বা একটু ফাস্ট জগিং করলেন, অথবা
আপনি যদি একটু বয়স্ক হন তাহলে ফর 150 মিনিটস আ উইক, মানে 25 মিনিটস আ ডে আপনি একটু ব্রিস্ক ওয়াকিং করলেন, সকালবেলা বেরিয়ে একটু ব্রিস্ক ওয়াকিং করে নিলেন। তো এইটাও কিন্তু আপনার হেলথের জন্য বিশাল সুবিধাজনক। এটা কিন্তু ক্যান্সারও প্রিভেন্ট করতে সাহায্য করে। সব কিছুর ক্ষেত্রে ফিটনেস জড়িয়ে আছে একদম 100%। এবং বিকজ ইট ইজ অল ইনক্লুসিভ, ইটস আ হোলিস্টিক থিং। কোনোদিনই আপনি, ক্যান্সার ইজ আ পার্ট অফ লাইফ, ইউ ক্যানট মানে সেগ্রিগেট ক্যান্সার ফ্রম লাইফ অ্যান্ড গিভ ইট সাম সেপারেট রেমেডি, ইটস ক্যান বি ডান। 2 নম্বর যেটা ডোন্টস, তার মধ্যে অবশ্যই যেই একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে স্মোকিং, অ্যালকোহল, এটা থেকে নিজেদেরকে দূরে রাখা, স্ট্রেস যতটা সম্ভব না নেওয়া, স্লিপ, যেটা আপনারা নিশ্চয়ই আবার বলে থাকেন, স্লিপ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। 7 to 9 hours of sleep, অ্যাভারেজ 8 hours গুড স্লিপ, কোয়ালিটি স্লিপ যদি আপনি নিতে পারেন। এছাড়া কয়েকটা ডোজ বলতে পারলে, যখনই আপনার কিছু ভ্যাকসিনেশনের ব্যবস্থা আছে, ভ্যাকসিনেশন ইন দ্য সেন্স যে সার্ভাইকাল ক্যান্সার, এই সার্ভাইকাল ক্যান্সারগুলো মূলত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর জন্য হয় থাকে। তো আপনারা HPV ইনফেকশন নিতে পারেন। এগুলো সাধারণত ছেলে বা মেয়ে যারা আর্লি ইয়ার্স, অর্থাৎ 9 to 45 ইয়ার্স মহিলাদের মধ্যে এটা নেওয়া যেতে পারে। তাহলে কিন্তু দ্যাট ইজ এ ফুল প্রুফ ওয়ে অফ প্রিভেন্টিং সার্ভাইকাল ক্যান্সার। আরেকটা ভ্যাকসিনেশন আছে হেপাটাইটিস বি ভাইরাস, যেটা থেকে লিভার ক্যান্সার হতে পারে। তো হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন যদি ভ্যাকসিন আপনারা নিয়ে থাকেন তাহলে সেটা থেকে আপনি বেঁচে থাকবেন। এছাড়া কিছু স্ক্রিনিং মেথডস রয়েছে যেগুলো করা উচিত ডাক্তারবাবুর কাছে গিয়ে, যেটা সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে প্যাপ স্মিয়ার বা HPV টেস্টিং করা যায়, যেটা মোটামুটি 20 বছরের পর থেকে করা যেতে পারে। ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করার জন্য একটা 25 বছরের পর থেকে একটা রেগুলার ম্যামোগ্রাম 2 বছর অন্তর অন্তর করা, বা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, বা 6 মাস যাদের ফ্যামিলিতে কারোর ব্রেস্টের হিস্ট্রি আছে ব্রেস্ট ক্যান্সারের, তারা এভরি 6 মান্থলি একজন অনকোলজিস্ট বা একজন ব্রেস্ট সার্জনের কাছে গিয়ে চেক আপ করানো। এইগুলো যদি আপনি করেন। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি বলবো যে উইথ অল ডিউ রেসপেক্ট, আমার মনে হয় যে যখনই কোনো জায়গায় ডায়াগনোসিস হয় কারোর ব্রেস্ট ক্যান্সারের, যে কোনো ক্যান্সারের, তখন আমার মনে হয় মডার্ন মেডিসিনের দিকে যাওয়া উচিত। ইজিয়ার যে সলিউশনসগুলোর দিকে মানুষরা চলে যায়। কারণ বিকজ আমি মাঝখানে ইন্টারাপ্ট করছি, আমি সব কিছু রিলেট করছি। আপনি আমার ফেস দেখে বুঝতে পারছেন আমি পাস্টে চলে গেছি, আমি একটুখানি সমস্ত কথা রিলেট করছি, সমস্ত কথা। ফার্স্ট আপনি বললেন যে আগেই দেখতে হবে এটা ক্যান্সার না, তো ওখান থেকে রিমুভ হলাম, দেন বাকিগুলো, ওটা আমরা করিনি, সব থেকে বড় ভুল। সেকেন্ড হচ্ছে গ্যাস্ট্রিক প্রবলেম হয়েছিল মায়ের, তো তখন সেক্ষেত্রে আমরা গ্যাসের ট্যাবলেট, ভালো ঘুমাও মা, কেন এই করছো, এগুলো করেছি আমরা। এই সবাই পাড়ার ডক্টরের কাছেই যায় স্যার, আপনাকে মানতে হবে যে যতই হলুক না কেন, সেই আমাদের এখানে কলকাতা এখান বাড়ি থেকে আমরা এখানে আসতে 1.5 ঘন্টা টাইম লেগে গেছে আমার। তো ওখানে যে বেস্ট ডক্টর ওখানে আমরা দেখিয়েছিলাম, ও ধরতে একটু টাইম লাগিয়ে দিয়েছে এই জিনিসগুলো। তারপর আমরা তারপর যখন আরেকটা ঘটনা আছে, ওটা আমি কারো নাম বলবো না, ওরা কি করেছে স্যার, মানে ডক্টরের কাছে না গিয়ে, জানে কিন্তু হয়েছে, উনি চলে গেছেন আয়ুর্বেদিকের দিকে। আয়ুর্বেদিকের দিকে চলে গেছে। আমি আয়ুর্বেদিককে ভুল বলছি না, না আমি কাউকে ভুল বলছি, ঠিক আছে, আমি ওকে ছোট করছি না, একদমই তাই। কিন্তু চলে গেছে ওখানে, চলে গিয়ে জিনিসটা কিন্তু স্টেজ 2 থেকে স্টেজ 3-তে চলে গেছে। তারপর সেই লাস্ট পর্যন্ত এসছে, একজনের কাছে এসছে, তো ওখান থেকে ঠিক। এটা আমরা প্রতিদিন ডিল করছি, এবং আমার মানে আমি এটাও বলবো যে আমার একজন হোমিওপ্যাথির একজন ডাক্তারবাবু, ডায়মন্ড হারবারের দিকে উনি প্র্যাকটিস করেন, তিনি আমার কাছে একাধিক পেশেন্ট পাঠিয়েছেন যখনই তিনি দেখেছেন যে তার মনে হয়েছে যে এটা ক্যান্সারের দিকে হতে পারে। হি ইজ ওয়েল অ্যাওয়্যার যে এটা ওনার সাধ্যের বাইরে, সেই জন্য উনি তাড়াতাড়ি পেশেন্টকে পাঠিয়ে দিয়েছেন আমার কাছে, এবং পেশেন্টরা ট্রিটমেন্ট পেয়েছে এবং ভালো হয়ে গেছে। কাজেই আমি কোনো ব্ল্যাঙ্কেট কিছু কাউকেই কোনো কন্ডেম করব না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে পেশেন্টদেরকে ধরে রাখার যে প্রবণতা, এবং পেশেন্টরাও সেইখানে যাচ্ছেন তার কারণ তারা একটা সহজ দিক পাচ্ছেন। আমার কাছে যখন কেউ একজন আসছেন, আমি বলছি আপনাকে অপারেশন করতে হবে, উইচ ইজ প্রথম কথা তার টাকা পয়সা লাগবে, দ্বিতীয় কথা তাকে ছুরির ওপর দিয়ে যেতে হবে, কাজেই সেটা কঠিন। অন্যদিকে আরেকজন বলছে আমি আপনাকে কয়েকটা সাদা সাদা গুলি দিয়ে দিচ্ছি, আপনি ওটা খান, ঠিক হয়ে যাবেন। কাজেই আপনার মনে হবে যে স্রোতের দিকে যাওয়াটাই, যেদিকে সহজ, যেই রাস্তাটা সহজ সেই দিকে আমরা সকলেই যেতে চাই। কাজেই আমি পয়সা খরচা করব, আমি অপারেশন করব, এই দিকে না গিয়ে আমি চলে যেতে চাইছি হচ্ছে ওই সাদাগুলির দিকে। এবং তার ফলে যেটা প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন কিছুদিন আর্লি স্টেজে যেটা অপারেশনের অবস্থায় ছিল, সেই আর্লি স্টেজটা স্টেজ 4 হয়ে যখন আসে 1 বছর 2 বছর পরে, তখন আর অপারেশনও করা যাচ্ছে না, বা আমরা কিন্তু আর মানে প্রপার ট্রিটমেন্ট বা কিওর
সেটার দিকেও কিন্তু আমরা যেতে পারছি না। তখন আমাদের শুধু ডিজিজ কন্ট্রোল আর সিস্টেমিক থেরাপির দিকে যেতে হচ্ছে। এই হচ্ছে একটা মেজর প্রবলেম। আমি একটা অ্যাথলিট, আমি আমার কান্ট্রিকে ইন্টারন্যাশনাল স্টেজে রিপ্রেজেন্ট করি। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে মাইন্ডসেট কতটা স্ট্রং আপনি বুঝতে পারছেন। আমাকে ডায়েট দিয়ে যেতে হয়, আমাকে আমার ফ্যামিলি থেকে সাইডে রেখে আমাকে 2 টাইম ওয়ার্কআউট করতে হয়, আমার নিজে পড়াশোনা আছে ওগুলো করতে হয় কিছু। তো আমি মনে করি যদি ফ্যামিলিতে কারো ক্যান্সার হয় সে তো কষ্ট পাচ্ছেই, আর বাকি যে আশেপাশে 7-8টা মানুষ আছে না, তাদের মাইন্ডসেট খুব স্ট্রং থাকা চাই। আমি ফিল করেছি এটা, বিকজ আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি প্র্যাকটিস করছি জিমে, আমার খেলা আছে ইন্টারন্যাশনাল স্টেজে। তো তখন আমার বাড়ি থেকে কল এসছে, আমার ওয়াইফ কল করে বলছে যে মায়ের শরীরটা খুবই খারাপ, তুমি একটু রেডি থেকো। আমি ঠিক আছে, এরকম হলো। তার কয়েকদিন আগে পর্যন্ত আমি আমার লাস্ট মিল হতো রাত 10টা, কিন্তু আমি টাটা মেডিকেলে বসে রাত 3টে নাগাদ মিল খাচ্ছি। আমি যখন তখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, মাকে এগুলো। তো স্যার যদি কিছু বলেন, আপনি অনেক ডিল করেছেন, আমি তো কিছুই না। তো কিভাবে মাইন্ডসেটকে আরো স্ট্রং করা যায়, আসলে এই পুরো আমরা জিনিসটা কিভাবে রিয়্যাক্ট করব পার্সনটার সাথে? পার্সনটা বুঝে গেছে যে আমার ক্যান্সার আছে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি, আমি কিছু অন্য জায়গায় যেতে লাগবে না আমাকে। উনি বুঝে গেছেন যে ওনার ক্যান্সার হয়ে গেছে, সেক্ষেত্রে ওনার ভেতরে কী হচ্ছে তো বুঝতে পারছি। ওনাকে ওনার মাইন্ডের সাথে ম্যানিপুলেট করা ভেরি ডিফিকাল্ট টু ওটাকে। তো যদি আপনি কিছু এক্সপিরিয়েন্স থেকে বলেন আমাদের সবার জন্য। দেখুন, একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এটা আবার জীবনের একটু ফিলোসফিক্যালভাবেই বলছি, যে আমরা যে বেঁচে আছি সেটা কিন্তু শুধুমাত্র একটা জিনিসের জন্য বেঁচে আছি। আপনি নিজেও অ্যাপ্রিসিয়েট করবেন আমার কথাটা, সেটা হচ্ছে আশা নিয়ে। আশা, রাইট। কালকে আবার ঘুম থেকে উঠবো সেই আশা নিয়েই কিন্তু আমরা আজকে ঘুমোতে যাচ্ছি। আমি এর পরের পরীক্ষাটায় ভালো করব সেই জন্যই কিছু আজকে আমি পড়াশোনা করছি। আমি একটা পেশেন্টকে ভালো করে তুলবো সেই জন্যই কিন্তু সেই পেশেন্টটাকে দেখতে পাচ্ছি। এই আশাটা যদি না থাকে তাহলে আপনি কিন্তু সেই কাজটা করতে পারবেন না। এখন এবার একজন ক্যান্সার পেশেন্টের সবার প্রথম যে জায়গাটায় এসে ধাক্কা খায় সেটা হচ্ছে যে সে একটা বেঁচে থাকবে কি থাকবে না সেই আশাটা অনেক সময় হারিয়ে যায়। প্রথম কথা হচ্ছে সেটার মধ্যে অনেকটাই যে মিথ বা এই মানে 10-15 বছর আগের যে এক্সপিরিয়েন্সেসগুলো, যেই শোনা কথাগুলো, সেগুলো কাজ করে এবং তার ফলে ক্যান্সার পেশেন্টরা তারা ভাবেন যে না, ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। এটা তো একদম একটা কথার মধ্যে, প্রভাবের মধ্যে চলে এসছে। কাজেই আমার জীবন শেষ, কাজেই। এবং এই যে হোপলেসনেস, এই হোপলেসনেসটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখা গিয়েছে যে যদি আর্লি স্টেজে ধরা পড়ে যে সমস্ত পেশেন্টরা, তাদেরকে তাও কাউন্সেলিং করে যখন আমি বলি যে হ্যাঁ আপনার অপারেশন করলে বা রেডিয়েশন নিলে আপনি সেরে যাবেন, তখন তাদের মধ্যে কিন্তু একটা আবার আশা সঞ্চার হয় এবং তারা দে স্টার্ট টু ফাইট। প্রবলেম হয়ে যায় যখন কোনো একজন পেশেন্ট যিনি স্টেজ 4-এ ধরা পড়েছেন এবং ডাক্তারবাবুর কোনোভাবেই তাকে কোনোভাবে, তিনি তো আর মিথ্যে বলতে পারবেন না যে না আপনার স্টেজ 4-এ যে তাও আপনি সেরে যাবেন, এটা সম্ভব নয় বলা। তো সেক্ষেত্রে তখন এই যে যদি একজন কাউকে বলে দেয় যে আপনার স্টেজ 4 ক্যান্সার আছে, আপনি আর 6 মাস বাঁচবেন, এই ধরনের কথা যদি কেউ বলে দেয়, তাহলে যেটা হয় সেটা একটা ভয়ঙ্কর আশাভঙ্গ হয়। এবং আপনি যদি বেঁচে থাকার আশাটাই না থাকে, আপনি যদি জানেন যে আমার 6 মাস পরে আমি মারা যাব, তখন কিন্তু আপনি সেই যে 6 মাস আপনি থাকবেন সেই সময়টাও বেঁচে থাকতে পারবেন না। সেটাও তখন মনে হবে যে আরও তাড়াতাড়ি মরে গেলেই ভালো হয়, কারণ এই লাইফটা বেঁচে থাকার মতো নয়। এই জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আশাটা রাখা। যদি আপনি মনে করেন যে হ্যাঁ সত্যি একটা পেশেন্ট সে 6 মাসেই মারা যাবে, প্রথম কথা যে তাকে কিভাবে বলবেন বা তাকে কিভাবে জানাবেন সেটা একটা আলাদা সাবজেক্ট, সেই নিয়ে পড়াশোনা হয় যে বিরিভমেন্ট কিভাবে করা হয়। 2 নম্বর হচ্ছে যে যদি তাকে বলা, যদি সে জানে যে আমি 6 মাস অবধি বাঁচবো, তাকে তার সাথে থাকার জন্য অঙ্গীকার করা যে আপনি যেই সময় অবধি থাকবেন, প্রথম কথা হচ্ছে আমরা আধুনিক চিকিৎসা দিয়ে যদি সম্ভব হয় আমরা আপনার আয়ুটাকে বাড়াবো, সেটা বাড়ানোর চেষ্টা করব। যদি 10%ও চান্স থাকে যে আপনার 6 মাসের বদলে আপনি 2 বছর বাঁচবেন, সেটাই কিন্তু একটা পেশেন্টের জন্য বিরাট ব্যাপার। 10% চান্স, কিন্তু সেটা যদি আপনি দেখাতে পারেন যে আপনার ট্রিটমেন্ট দিয়ে 10% ক্ষেত্রে রোগী 2 বছরের বেশি বাঁচছে, সেই আশাটাও কিন্তু পেশেন্টকে বেঁচে থাকার জন্য উদ্বুদ্ধ করে। 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ডাক্তারবাবুদের, আমার পক্ষে সবথেকে সহজ হচ্ছে নিন আপনি কেমোটা নিন, বাড়ি যান, আবার আসবেন, কেমো নেবেন, বাড়ি যাবেন। বাট দিস ইজ নট দ্য ডুইং প্রপার প্র্যাকটিস।
অনকোলজিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সেই পেশেন্টের সাথে থাকতে হবে এবং এটা ওনাদেরকে প্রথমেই বলে দিতে হবে যে যেই সময়টুকু আপনি আছেন সেই সময়টা আমি বাড়ানোর চেষ্টা করছি এবং বাকিটাও যেই সময়টুকু আছেন আপনার যা রকম উপসর্গ হবে যেরকম কোনো সমস্যা হবে সেগুলোর জন্য কিন্তু আমি আছি এবং যখনই কোনো সমস্যা হবে আপনি এসে আমার ওপর ডিপেন্ড করতে পারেন, ইউ ক্যান ডিপেন্ড অন মি। এই যে সমব্যথী হওয়া, এমপ্যাথেটিক হওয়া, এইটা ভীষণ রকমভাবে দরকার এবং এটা শুধুমাত্র যে ডাক্তারের দরকার তো বটেই, তার থেকেও বেশি বাড়ির লোকজনদের দরকার। বাড়ির লোকজনরা যদি বলেন যে না এ তো আর 6 মাস আর কি হবে, ইউ শুড নট গিভ আপ অন দেম। রাইট স্যার। এবার গিভ আপ অন দেম মানে এরকম If there is a 1% rule, let's fight for it. ইয়েস, মানে ফাইটিং মানে হচ্ছে এটা ফাইটিং মানে ইটস এ ভেরি টাইট রোপ। মানে আমি ফাইটিং কথাটাও বলতে চাই না, তার কারণ হচ্ছে যে এরকমও নয় যে আপনি যে পেশেন্টের উনি কষ্টর মধ্যে রয়েছেন তা সত্ত্বেও না আমি আরও কেমো দেবো, আমি আরও ট্রিটমেন্ট করাবো, দ্যাট ইজ অলসো নট দ্য রাইট ওয়ে। তো আপনাকে ওই খুব ব্যালেন্স করে চলতে হবে, যাতে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে পেশেন্টের যতটা ন্যাচারালি বাঁচানো ওনাদের সম্ভব এবং যত ট্রিটমেন্ট দিয়ে সম্ভব ভালোভাবে সেটা করতে হবে, অর্থাৎ সার্ভাইভাল। অলসো দ্য কোয়ালিটি অফ লাইফ, সেটাকেও কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং কোয়ালিটি অফ লাইফ যদি খারাপ হয় তাহলে আপনি আয়ুটাকে বাড়ালেও কিন্তু সেই পেশেন্টের জন্য সেই আয়ুটা আয়ু নয়, নরক যন্ত্রণায় সামিল হবে। রাইট স্যার। ব্যাস স্যার, আজকে আমাদের একটুখানি ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি, কিছু কিছু হালকা হালকা জিনিসগুলো আমি খুব রিলেট করতে পেরেছি এই ভিডিওটা, খুব রিলেট করতে পেরেছি এভরিথিং। আপনার লাস্টের কথাটা, আশা লাস্টের কথাটা অনেক কিছু রিলেট করেছি, যাই হোক হোয়াট এভার। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই পর্যন্ত থাকবে, এখানে আমরা শেষ করব। আমি স্যারকে হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছি যে অবভিয়াসলি আমাদের ভিডিওটা এরিক লাইফ সায়েন্সের তরফ থেকে ছিল, বাট যেন ভিডিওটা আজকে আমি আমার জন্য করেছি। আমার এতটা আমি আপনাকে কানেক্ট করতে পেরেছি না স্যার, আপনি আমার চোখ দেখে বুঝতে পারছেন। আমি বুঝতে পারছি। তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে টাইম দেওয়ার জন্য, এরিক লাইফ সায়েন্সকে টাইম দেওয়ার জন্য। আপনার সঙ্গে নিশ্চয়ই কোনো দিন কথা হবে, দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করি, আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কারোর সাথে।